আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যাদবপুর ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির জন্য মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং আশা করি তোমরা সকলেই তোমাদের মেরিট লিস্টগুলি চেক করে নিয়েছো। আজকে আমরা এই ভিডিওতে জানবো যে যাদবপুর ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির মেরিট লিস্ট বেরোনোর পর পরবর্তী কার্যক্রম কি হবে, অর্থাৎ মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের কিভাবে এবার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং এর জন্য তোমাকে কি কি প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ কি কি প্রস্তুতি নিতে হবে, সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো প্রথমে আমরা জেনে নেব যে যাদবপুর ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউজি কোর্সের ভর্তি কিভাবে সম্পন্ন করা হয়। তো যাদবপুর ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউজি কোর্সের ভর্তির মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের অফলাইন কাউন্সিলিং এর মাধ্যমে এখানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অর্থাৎ তোমাদের একটি নির্দিষ্ট বিষয়ের জন্য একটি নির্দিষ্ট দিনের একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সেন্টারে তোমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ওই কোর্সে ভর্তির জন্য যে অ্যাডমিশন ফি আছে সেই অ্যাডমিশন ফি নিয়ে তোমাকে উপস্থিত থাকতে হবে এবং সেখানে তোমাদের অফলাইনের মাধ্যমে কাউন্সিলিং করানো হবে এবং তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি চেক করা হবে এবং সেখানে যদি তুমি চান্স পাও তাহলে সেখানে তোমাকে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তো তোমাদের কোন বিষয়ের জন্য কবে অফলাইন কাউন্সিলিং করানো হবে এবং কোথায় কাউন্সিলিং করানো হবে সেটা তোমরা কিভাবে জানবে? তো সেটা তোমরা জানতে পারবে তোমাদের যে বিষয়ের মেরিট লিস্টগুলি প্রকাশ করা হয়েছে সেই মেরিট লিস্টেরই প্রথম 2-3 পাতায় যে নোটিফিকেশন দেওয়া হয়েছে আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে, তারা সেখানে পেয়ে যাবে তাদের নিজস্ব মেরিট লিস্টে তারা একটি সেকশন পেয়ে যাবে শিডিউল অফ ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন এবং সেখানে তারা সেই বিষয়ের জন্য কবে তাদের কাউন্সিলিং করানো হবে, তাদের রিপোর্টিং টাইম কখন আছে, অর্থাৎ কখন তাদেরকে উপস্থিত হতে হবে এবং তাদেরকে কোথায় উপস্থিত হতে হবে, ভেন্যু কোথায় আছে, সেই সমস্ত ইনফরমেশন তাদের যে নির্দিষ্ট মেরিট লিস্ট আছে সেই নির্দিষ্ট মেরিট লিস্টে মেনশন করা আছে। আর যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে একটি কমন নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে তাদের সমস্ত বিষয়ের জন্য কবে তাদের ভেরিফিকেশনের ডেট আছে, টাইম আছে এবং সেন্টার কোথায় আছে সেটা মেনশন করে দেওয়া হয়েছে। তো তোমরা তোমাদের বিষয়ের জন্য কবে তোমাদের অফলাইন কাউন্সিলিং করানো হবে, রিপোর্টিং টাইম কখন আছে এবং ভেন্যু কোথায় আছে সেটা তোমরা চেক করে নেবে এবং সেই দিন তোমাদের নির্দিষ্ট সময়ে তোমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট এবং সেই কোর্সে ভর্তির জন্য যে অ্যাডমিশন ফি আছে সেই অ্যাডমিশন ফি নিয়ে উপস্থিত থাকতে হবে। তো তোমাদের এখানে কতজন স্টুডেন্টকে এই কাউন্সিলিং এ উপস্থিত থাকতে হবে? তো তোমাদের যে সমস্ত মেরিট লিস্টগুলি প্রকাশ করা হয়েছে, তো যে বিষয়ের যেদিন তোমাদের কাউন্সিলিং আছে সেই বিষয়ের মেরিট লিস্টে যতজন স্টুডেন্টের নাম আছে সকল স্টুডেন্টকে এই অফলাইন কাউন্সিলিং এ উপস্থিত থাকতে হবে। তবে যারা স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্ট আছে বা যারা পিডি ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে আলাদা কাউন্সিলিং এর ডেট থাকতে পারে। তো তোমরা সেটা একবার চেক করে নেবে। যদি আলাদা ডেট থাকে স্পোর্ট ক্যাটাগরি এবং পিডি ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলে তাদেরকে সেই আলাদা ডেটে উপস্থিত হতে হবে। তো সেগুলি তোমরা তোমাদের নির্দিষ্ট নোটিশ থেকে চেক করে নেবে। এবার আমরা দেখে নেবো যে এই অফলাইনের কাউন্সিলিংটা তোমাদের কিভাবে করানো হবে। তো দেখো তোমাদের এখানে একটি সেকশন দেওয়া হয়েছে যে ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন প্রসিডিওরে, সেটা মেনশন করে দেওয়া হয়েছে যে অফলাইনে তোমাদের এই ভর্তি প্রক্রিয়াটা কিভাবে করানো হবে। তো সেখানে দেখো বলা হয়েছে যে যে বিষয়ের জন্য যেদিন কাউন্সিলিং এর ডেট আছে সেই বিষয়ের জন্য সেই বিষয়ের মেরিট লিস্টে থাকা সকল স্টুডেন্টকে তাদের সেই নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সেন্টারে তাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট এবং সেই কোর্সে ভর্তির জন্য যে অ্যাডমিশন ফি আছে সেই অ্যাডমিশন ফি নিয়ে তাদের উপস্থিত থাকতে হবে এবং সেখানে গিয়ে তাদের যে প্রভিশনাল মেরিট লিস্ট আছে সেই বিষয়ের জন্য যে প্রভিশনাল মেরিট লিস্ট তোমাদের যে অনলাইনে প্রকাশ করা হয়েছে সেই প্রভিশনাল মেরিট লিস্টে যে র্যাঙ্ক হিসাবে যে স্টুডেন্টদের নাম আছে সেই র্যাঙ্ক হিসাবে তাদেরকে এক এক করে নাম অ্যানাউন্স করা হবে এবং যখন যার নাম অ্যানাউন্স করা হবে তখন তাকে সেখানে উপস্থিত থাকতে হবে এবং সে যদি সেখানে উপস্থিত থাকে তখন তার সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করা হবে এবং যদি তার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে তাকে একটি সিট অফার করা হবে এবং যদি সেই সিটে ভর্তি হতে চায় তাহলে তাকে সেই কোর্সের জন্য যে অ্যাডমিশন ফি আছে সেই অ্যাডমিশন ফিটা পেমেন্ট করলেই তার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং যখন যে স্টুডেন্টের নাম অ্যানাউন্সমেন্ট করা হবে তখন যদি সেই স্টুডেন্ট সেখানে যদি উপস্থিত না থাকে বা উপস্থিত থেকেও যদি কোনো রকমের রেসপন্স না করে তাহলে তাকে সেই ভর্তি প্রক্রিয়া থেকে বাদ দিয়ে দেওয়া হবে এবং সে পরবর্তী সময়ে আর সেই কোর্সে ভর্তি নিতে পারবে না এবং
সেই স্টুডেন্টের পরবর্তী র্যাঙ্কের যে স্টুডেন্ট থাকবে তার নাম অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে, এবং সেখানে যদি সেই স্টুডেন্ট যদি উপস্থিত থাকে পরবর্তী র্যাঙ্কের, তাহলে তার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেওয়া হবে এবং তাকে সেই সিটটা অফার করে দেওয়া হবে এবং সেই সিটে সেই স্টুডেন্টের ভর্তি নিয়ে নেওয়া হবে। এবং এইভাবে তোমাদের এই কাউন্সিলিং প্রক্রিয়াটা ততক্ষণ পর্যন্তই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সেই বিষয়ের জন্য একটি যে নির্দিষ্ট সংখ্যক সিট সংখ্যা আছে সেই সিট সংখ্যাটা যতক্ষণ না পর্যন্ত ফিল আপ হচ্ছে, অর্থাৎ ভর্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কাউন্সিলিং প্রক্রিয়া চলবে। অর্থাৎ পরপর স্টুডেন্টদের নাম ডাকা হবে, যে উপস্থিত থাকবে তার ভর্তি নেওয়া হবে, যে উপস্থিত থাকবে না তাকে ভর্তি প্রক্রিয়া থেকে বাদ দিয়ে দেওয়া হবে এবং পরবর্তী র্যাঙ্কের যে স্টুডেন্ট থাকবে তাকে ভর্তি নিয়ে নেওয়া হবে। তো সিট ভর্তি হওয়ার পর যে সমস্ত অতিরিক্ত ক্যান্ডিডেটরা সেই দিন কাউন্সিলিং এ উপস্থিত ছিল তাদের কি করানো হবে? তো যে সমস্ত স্টুডেন্টরা সেই দিন কাউন্সিলিং এ উপস্থিত ছিল কিন্তু তারা ভর্তির সুযোগ পায়নি, তখন তাদের একটি অ্যাটেন্ডেন্স রেকর্ড নেওয়া হবে। তো এই অ্যাটেন্ডেন্সটা তাদেরকে অবশ্যই করে আসতে হবে। যে সমস্ত স্টুডেন্টরা কাউন্সিলিং এ উপস্থিত ছিল কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পায়নি, তাদের এই অ্যাটেন্ডেন্সটা করে আসতে হবে। কেন করে আসতে হবে? এই কারণেই করে আসতে হবে, যদি কখনো সেই বিষয়ে যদি ফাঁকা সিটের তৈরি হয়, অর্থাৎ বিভিন্ন কারণে সেই ফাঁকা সিট তৈরি হতে পারে। কোনো স্টুডেন্ট সেই বিষয়ে ভর্তি নেওয়ার পর তার অ্যাডমিশন ক্যান্সেল করলে ফাঁকা সিট তৈরি হতে পারে, বা ইউনিভার্সিটি থেকে কোনো স্টুডেন্টের ফলটি পাওয়া গেলে তার অ্যাডমিশন ক্যান্সেল করে দিলে ফাঁকা সিটের তৈরি হতে পারে। বিভিন্ন কারণে যদি সেই বিষয়ে ভবিষ্যতে ফাঁকা সিটের তৈরি হয়, তাহলে যে সমস্ত স্টুডেন্টরা সেই দিন কাউন্সিলিং এ অ্যাটেন্ডেন্স করে এসেছিল সেই সমস্ত স্টুডেন্টদের থেকেই সেই ফাঁকা সিটে ভর্তি দেওয়া হবে। যারা যারা সেই দিন কাউন্সিলিং এ উপস্থিত ছিল না বা যারা যারা কাউন্সিলিং এ উপস্থিত ছিল কিন্তু অ্যাটেন্ডেন্স করে আসেনি, তাদেরকে কিন্তু পরবর্তী সময়ে যদি ফাঁকা সিটের তৈরি হয় তো সেখান থেকে তাদের কোনো রকমের সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ যারা যারা ভর্তি হতে একান্তভাবে ইচ্ছুক আছো তাদেরকে বলবো তারা অবশ্যই যেন এই অ্যাটেন্ডেন্স প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আসে। এবার আমরা দেখে নেব যে কাউন্সিলিং এর জন্য অর্থাৎ অ্যাডমিশনের সময় তোমার কি কি ডকুমেন্ট প্রয়োজনে পড়বে, অর্থাৎ কাউন্সিলিং এর সময় তোমাকে কি কি ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে প্রথম ডকুমেন্ট হচ্ছে তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছিলে সেই অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট আউট কপি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে যে সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়েছিল সেই সমস্ত বিষয়গুলির ভর্তির যে অ্যাডমিশন টেস্টের অ্যাডমিট কার্ডটা আছে সেই অ্যাডমিট কার্ডটাও তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপর এখানে বলা হয়েছে দুটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, অর্থাৎ তোমার দুটি কালার পাসপোর্ট সাইজ তোমার ছবি নিয়ে যেতে হবে। তারপরে তোমার যদি তোমার কোনো এসসি এসটি ওবিসিএ ওবিসিবি পিডি বা ইডাব্লিউএস এই সমস্ত সার্টিফিকেট গুলি যদি তোমার থাকে তাহলে এই সমস্ত সার্টিফিকেট গুলি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদেরকে একটি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটও সঙ্গে করে নিয়ে যেতে হবে, এবং এই নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা যাতে 1 বছরের বেশি পুরনো না হয়। যেদিন তোমাদের এখানে ভর্তির জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ যেদিন ভর্তির নোটিশ দেওয়া হয়েছিল সেই দিন থেকে 1 বছরের মধ্যে তৈরি হওয়া নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপরে যারা ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরির স্টুডেন্ট আছে তাদেরকে একটি 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে একটি আন্ডারটেকিং সাবমিট করতে হবে। সেখানে তোমাদের মেনশন করা থাকবে যদি তাদের ওবিসি এ বা ওবিসি বি সার্টিফিকেট যদি ইনভ্যালিড হয় তাহলে তাদের অ্যাডমিশনকে রিভোক করে নেওয়া হবে, অর্থাৎ তাদের কাছ থেকে অ্যাডমিশন তাদের ক্যান্সেল করে দেওয়া হবে। এই হলফনামা তোমাকে দিতে হবে। তো এই যে 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে যে আন্ডারটেকিংটা দিতে হবে সেই আন্ডারটেকিং এর ফরম্যাট কি হবে, তোমরা সেখানে কি লিখবে সেটা তোমরা কোথায় পাবে? দেখো সেখানেই তোমাদের একটি সেকশন দেওয়া হয়েছে ক্লিক হেয়ার বলে, তোমরা এখানে একটি সেকশন পাবে। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের সামনে এইরকম একটি পিডিএফ ওপেন হয়ে যাবে এবং এই পিডিএফটাকে তোমাকে ডাউনলোড করতে হবে এবং এখানে যেটা আছে সেটাই তোমাকে 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে তোমাকে প্রিন্ট আউট করে তোমার যেখানে যা করার সেটা করে তোমাকে অ্যাডমিশনের দিনে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপরে তোমাকে তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে যেতে হবে এজ ভেরিফিকেশনের জন্য। তারপরে তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তোমার মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সঙ্গে তুমি তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট গুলিও সঙ্গে করে নিয়ে যেতে পারো। তারপরে হচ্ছে তোমার প্যারেন্ট বা গার্জেনের ইনকাম সার্টিফিকেট তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। যারা এমপ্লয়েড পার্সন হবে তাদের প্রপার এমপ্লয়ারের
ইস্যু করা সার্টিফিকেট নিয়ে যেতে হবে, সিল স্বাক্ষর করা সার্টিফিকেট তাদেরকে নিয়ে যেতে হবে। আর যারা কোনো এমপ্লয়েড পার্সন হবে না তাদের ক্ষেত্রে তাদের ইনকাম সার্টিফিকেট বিডিও অফিসার বা বিডিও অফিসারের উপরের কোনো গ্রুপ এ অফিসার দ্বারা তৈরি করা ইনকাম সার্টিফিকেট তাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপরে এখানে তোমাকে দুটি অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং তোমাকে সাবমিট করতে হবে। একটি হচ্ছে বাই দ্য স্টুডেন্টের দ্বারা অ্যান্টি র্যাগিং, এবং আর একটি হচ্ছে বাই দ্য তার প্যারেন্ট বা তার গার্জেনের দ্বারা একটি অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং সাবমিট করতে হবে। তো তোমরা এই অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং কোথায় পাবে? তো দেখো এখানে তোমাদের একটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, ক্লিক হেয়ার বলে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, যে এখানে তোমাদের প্রথমে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পিডিএফ ওপেন হয়ে যাবে। এই পিডিএফটাকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে, এবং এটাকে ডাউনলোড করার পর প্রথমে প্রিন্ট আউট বার করে নিতে হবে, এবং প্রিন্ট আউট বার করার পর যেখানে যা ফিল আপ করার প্রয়োজন সেখানে সেটা ফিল আপ করবে, এবং ফিল আপ করার পর যেখানে যার সিগনেচার প্রয়োজন আছে সেখানে তিনি সিগনেচার করে এই দুটি ডকুমেন্ট তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এখানে তোমরা পাবে, একটি পাবে বাই দ্য স্টুডেন্ট, আর আরেকটি পাবে এখানে তোমরা পাবে বাই দ্য প্যারেন্ট বা গার্জেন, এবং এখানে তোমরা ইংলিশ ফরম্যাটেও পাবে এবং এখানে তোমরা বাংলা ফরম্যাটেও পাবে। তো তোমরা যে ফরম্যাটে তোমরা দিতে চাও আন্ডারটেকিংটা, সেই ফরম্যাটেরটাই কেবলমাত্র প্রিন্ট আউট করলেই হবে। তো তোমাদের এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি বললাম, এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের অ্যাডমিশনের কাউন্সিলিং এর দিনে সমস্ত ডকুমেন্ট তোমাদের অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে, এবং অরিজিনালের সঙ্গে সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলি জেরক্সের প্রয়োজন হবে সেই সমস্ত ডকুমেন্টগুলির এক কপি করে জেরক্স কপিও নিয়ে যেতে হবে, এবং জেরক্স কপিগুলিতে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের সিগনেচার করে নিয়ে যেতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টই তোমাদের বিএসসি কোর্সে ভর্তি বলো অর্থাৎ সায়েন্সের কোর্সগুলিতেই ভর্তি বলো বা আর্টসের কোর্সগুলিতে অর্থাৎ বিএর কোর্সগুলিতেই ভর্তি বলো, সবার ক্ষেত্রে একই ডকুমেন্ট লাগবে। তবে যারা বিএ কোর্সে ভর্তির জন্য আবেদন করেছিল এবং বিএ কোর্সগুলিতে ভর্তি হতে চায় তাদের জন্য আরো একটি অতিরিক্ত ডকুমেন্ট লাগবে। এই ডকুমেন্টটা কেবলমাত্র যারা বিএতে অ্যাপ্লাই করেছে তাদের জন্য। সেই ডকুমেন্টটা কি? সেই ডকুমেন্টটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি সে তার এইচএস অর্থাৎ তার 12 যদি 2023 সালে বা 2023 সালের আগে যদি পাস করে থাকে, তাহলে সেই সমস্ত স্টুডেন্টদের একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে আন্ডারটেকিং সাবমিট করতে হবে। সেখানে তাদেরকে মেনশন থাকবে যে তারা 2023 বা 2023 এর আগে এইচএস পাস করলেও তারা অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে কোনো ডে কোর্সে ভর্তি নাই বা কোনো ডে কোর্স তারা করছে না, এই হলফনামা তাদেরকে একটি সাবমিট করতে হবে। তো তার ফরম্যাট কোথায় পাবে? তো তার ফরম্যাটও দেখো এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, ক্লিক হেয়ার বলে বলা আছে। এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি ফরম্যাট ওপেন হবে। এই ফরম্যাটটাকে তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে, এবং যে সমস্ত স্টুডেন্টরা 2024-25 শিক্ষাবর্ষে কোনো ব্যাচেলর ডিগ্রি কোর্সে ভর্তি হয়ে গেছে অন্য কলেজ বা ইউনিভার্সিটিতে, তাদের ক্ষেত্রে তাদের সেই কোর্স বা সেই বিষয় থেকে অ্যাডমিশন ক্যান্সেলেশন বা অ্যাডমিশন উইথড্রলের সার্টিফিকেট তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে অর্থাৎ কাউন্সিলিং এর দিনে তোমাদের এই যাদবপুর ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে। অর্থাৎ তোমরা যদি কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে যদি এবছর ভর্তি হয়ে থাকো, তাহলে সেখান থেকে তোমাকে প্রথমে অ্যাডমিশনটা ক্যান্সেল করতে হবে, এবং সেই ক্যান্সেলের তোমার প্রমাণপত্র তোমাকে যাদবপুর ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে। তো তোমরা যদি কাউন্সিলিং এর দিনে যদি তোমরা এই ক্যান্সেলেশন বা উইথড্রল সার্টিফিকেটটা যদি সাবমিট করতে না পারো, তাহলে তোমরা ফ্যাকাল্টি অফ আর্টসের যে প্রিন্সিপাল সেক্রেটারি আছে তার কাছে সময় বাড়ানোর জন্য আবেদন করতে পারো। তো তার কাছে আবেদন করলে তারা ম্যাক্সিমাম তোমাকে 7 দিন পর্যন্ত টাইম দেবে, যে 7 দিনের মধ্যে তোমাকে জমা করতে হবে, অর্থাৎ ভর্তির দিন থেকে 7 দিনের মধ্যে তোমাকে এই উইথড্রল সার্টিফিকেটটা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে জমা করতে হবে। তো এই যে উইথড্রল বা ক্যান্সেলেশন সার্টিফিকেট, এবং যারা 2023 বা 2023 এর আগে 12 পাস করেছে এবং অন্য কোনো কলেজে ভর্তি নেই, এই হলফনামা কেবলমাত্র যারা আর্টসের বিষয়গুলিতে ভর্তি হয়েছে তাদেরই কেবলমাত্র সাবমিট করতে হবে। সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এরকমের কোনো গাইডলাইন মেনশন করা নেই। এবং অ্যাডমিশনের সময় তোমাদের কত টাকা করে সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটা তোমরা কিভাবে জানবে? তো সেটাও তোমাদের যে কাউন্সিলিং এর জন্য যে নোটিশ দেওয়া হয়েছে বা কাউন্সিলিং এর জন্য যে মেরিট লিস্টগুলি প্রকাশ করা হয়েছে, সেই মেরিট লিস্টেই তোমরা ভর্তির জন্য তোমাদের কত টাকা করে নিয়ে যেতে হবে সেটা তোমাদের মেনশন আছে। তো তোমরা তোমাদের বিষয়ের যে মেরিট লিস্ট আছে, যারা আর্টসে অ্যাপ্লাই করেছে তাদের ক্ষেত্রে তোমরা তোমাদের নিজস্ব বিষয়ের মেরিট লিস্টটা ডাউনলোড করবে, এবং সেই মেরিট লিস্টে যে অ্যাডমিশন ফিটা মেনশন আছে সেই অ্যাডমিশন ফিটা তোমাকে সঙ্গে
করে নিয়ে যেতে হবে কাউন্সিলিং এর দিনে। আর যারা সায়েন্সের বিষয়গুলিতে অ্যাপ্লাই করেছে তাদের ক্ষেত্রে তাদের যে একটি কমন নোটিশ দেওয়া হয়েছে, সেই কমন নোটিশেই তাদের টাকা মেনশন করে দেওয়া হয়েছে যে কাউন্সিলিং এর দিনে তাদের কত টাকা নিয়ে যেতে হবে। তো সেটাও তোমরা তোমাদের নোটিশটাকে ডাউনলোড করে নিয়ে একবার চেক করে নেবে তোমাদেরকে কাউন্সিলিং এর দিনে কত টাকা সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবার আমরা দেখবো যে হোস্টেল অ্যাকোমোডেশন। তো তোমরা যদি যাদবপুর ইউনিভার্সিটির হোস্টেলে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাকে যাদবপুর ইউনিভার্সিটিতে হোস্টেলের জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং এই অ্যাপ্লাই তোমরা যেদিন অ্যাডমিশনের কাউন্সিলিং এর জন্য যাবে সেই দিনও অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা এই কাউন্সিলিং এর পরে অন্য কোনো সময়ও এই অ্যাপ্লাই করতে পারবে। তো এই অ্যাপ্লাই কারা কারা করতে পারবে? তো এই অ্যাপ্লাই তারাই করতে পারবে যে সমস্ত স্টুডেন্টদের যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি কনফার্ম হবে, অর্থাৎ যারা যারা যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি নেবে কেবলমাত্র তারাই এই হোস্টেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা এই হোস্টেলের জন্য কিভাবে অ্যাপ্লাই করবে? তো তোমাদের যে মেরিট লিস্টগুলি প্রকাশ করা হয়েছে সেই মেরিট লিস্টেই তোমরা একটি হোস্টেল অ্যাকোমোডেশন বলে তোমরা একটি সেকশন পাবে, বা তোমাদের যে নোটিশ দেওয়া হয়েছে জেনারেল নোটিশ সেখানে তোমরা একটি হোস্টেল অ্যাকোমোডেশন বলে সেকশন পাবে, এবং সেখানেই তোমাদের হোস্টেলে আবেদনের জন্য একটি ফর্ম দেওয়া হয়েছে। সেই ফর্মটাকে প্রথমে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। তো দেখো এখানে একটি লিঙ্ক পাবে, ক্লিক হেয়ার ফর হোস্টেল ফর্ম বলে একটি লিঙ্ক পাবে, সেখানে প্রথমে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাদের সামনে এইরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে, এবং এই ফর্মটাকে প্রথমে তোমাদের ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে, এবং প্রিন্ট আউট করার পর যেখানে যা ফিল আপ করার প্রয়োজন সেখানে সেগুলি তোমাকে প্রথমে ফিল আপ করে নিতে হবে, এবং ফিল আপ করার পর তোমাকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট, এই দেখো এখানে বলা হয়েছে এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাকে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমাকে সেটা সাবমিট করতে হবে। তো তোমরা যদি জানতে চাও যে হোস্টেল অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, তার সঙ্গে কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, কোথায় তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে, এবং আরো অন্যান্য বিষয় যদি তোমরা বিস্তারিতভাবে যদি জানতে চাও তাহলে আমাদের একটি হোস্টেল অ্যাকোমোডেশন সম্পর্কে একটি ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। সেই ভিডিওটার লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা সেই ভিডিও থেকে সমস্ত ইনফরমেশন দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।